40 वैल्यूएबल जवान्स वर सेक्रीफाइस। सिर्फ हमारी गलती से हुआ तो तुम उनका किस पे चुप रह गया। प्रधानमंत्री जी को करप्शन से कोई बहुत नफरत नहीं। ही इज वेरी इल इन्फॉर्म्ड पर्सन। इट वाज अ ग्रेट ट्रेजेडी इन द लाइफ ऑफ नेशन। মোদি জামানায় জম্মু কাশ্মীর সহ 4টি রাজ্যের রাজ্যপালের পদে থাকা বিজেপি নেতা সত্যপাল মালিক সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হানায় 40 জন জওয়ানের মৃত্যুর পরে যখন তিনি প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতি এবং নিরাপত্তায় ফাঁক থাকার ফলেই কনভয়ে হামলা হয়েছে বলে জানান, তখন প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন এটা অন্য বিষয়, তিনি যেন মুখ বন্ধ রাখেন। সত্যপালের আরও দাবি ছিল যে সিআরপিএফ জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত জওয়ানদের বিমানে করে নিয়ে যেতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রক তার বন্দোবস্ত করেনি। প্রাক্তন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায়চৌধুরীও জওয়ানদের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে বলেছেন পুলওয়ামার ঘটনার দায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও এর দায় নিতে হবে। এই অভিযোগ ও দাবি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নমস্কার, আমি বিপ্লব। বেঙ্গলি ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়া মর্মান্তিক ঘটনার আরও একটি বর্ষপূর্তির সময়ে দাঁড়িয়ে ওই সমস্ত শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে সেনা জওয়ানরা সেই অভিশপ্ত ও নৃশংস হামলার শিকার হয়েছিলেন, তাতে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে 2 জন শহীদ ছিলেন তারা হলেন হাওড়া জেলার হেড কনস্টেবল সুদীপ বিশ্বাস ও বাবলু সাঁতরা। এই 2 জনের কথা স্মরণ করে আজকে পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলার পিছনে অজানা রহস্য খোঁজার চেষ্টা করছি। দিনটা ছিল 14 ফেব্রুয়ারি 2019। সেদিন ঠিক কি ঘটেছিল? 2019 সালের 14 ফেব্রুয়ারির সেই ভোর রাতের অন্ধকার তখনও কাটেনি, কিন্তু জম্মুর সিআরপিএফ ক্যাম্পে ব্যস্ততা বেড়ে গিয়েছিল। ছুটি কাটিয়ে ফেরা জওয়ানরা শ্রীনগর ট্রানজিট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সাধারণত এই জওয়ানদের 5-6 দিন আগেই শ্রীনগরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই বছর রেকর্ড মাত্রায় তুষারপাতের কারণে হাইওয়ে সম্পূর্ণভাবে বরফে ঢাকা ছিল। ফলে মোতায়েন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার কারণে ক্যাম্পে প্রচুর সংখ্যক সেনা জওয়ান উপস্থিত ছিলেন। সেদিন আবহাওয়া খারাপ ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আর শীতল বাতাস পুরো পরিবেশকে আরও ঠান্ডা করে তুলেছিল। যখন গোটা বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে ব্যস্ত ছিল, তখন ভোর 3:30টায় সিআরপিএফ এর বিশাল কনভয় জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়। সাধারণত কাশ্মীরে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকায় জওয়ানদের বর্মযুক্ত যানবাহনে পাঠানো হতো, কিন্তু সেদিন অতিরিক্ত সংখ্যক জওয়ান থাকায় বাসও ব্যবহার করা হয়েছিল। এই কনভয়ে মোট 78টি যানবাহন ছিল এবং এতে 2547 জন সিআরপিএফ জওয়ান ছিলেন। কনভয় যখন কাশ্মীর উপত্যকার ঝুঁকিপূর্ণ এলাকার দিকে এগোচ্ছিল, তখন কয়েক কিলোমিটার দূরে 2 জন সন্ত্রাসী তাদের জন্য ওত পেতেছিল। তাদের নাম ছিল শাকির বশির ও আদিল আহমেদ দার, যাদের পাকিস্তানে বসে পরিচালিত জঙ্গি সংগঠন জয়সি মোহাম্মদ এই হামলার দায়িত্ব দিয়েছিল। মূলত এই হামলা 9 ফেব্রুয়ারি সাংসদ হামলার মাস্টারমাইন্ড আফজল গুরুর মৃত্যুবার্ষিকীতে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রবল তুষারপাতের কারণে তা সম্ভব হয়নি। 14 ফেব্রুয়ারির দুপুরে শাকির বশির ও আদিল দার একটি বিস্ফোরক বোঝাই নীলগাড়িতে বেরিয়ে পড়ে। তারা এমন একটি রাস্তা বেছে নেয় যেখানে পুলিশের কোনো চেকপোস্ট ছিল না। দুপুর 3:10 নাগাদ তারা হাইওয়ের কাছে পৌঁছে যায়। বিদায়বেলায় আদিল তার হাতঘড়ি খুলে শাকিরকে দিয়ে বলে, এটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে, আল্লাহ হাফিজ। এরপর আদিল প্রায় 200 কেজি বিস্ফোরক আরডিএক্স বোঝায় গাড়িটি নিয়ে শ্রীনগর হাইওয়ের দিকে এগিয়ে যায়। সে তার সাথে একটি পিস্তলও রেখেছিল, যাতে হামলায় ব্যর্থ হলে ধরা পড়ার আগে নিজেকে গুলি করতে পারে। এদিকে সিআরপিএফ এর কনভয়ও অবন্তিপুরায় প্রবেশ করছিল। তখন হঠাৎই জওয়ানরা দেখতে পেল একটি নীলগাড়ি দ্রুত গতিতে তাদের কনভয়কে ওভারটেক করছে। হাইওয়েতে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী সাব ইন্সপেক্টর মোহনলাল বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে বন্দুক হাতে দৌড়ে যান, কিন্তু তার কিছু করার আগেই গাড়িটি 5 নম্বর বাসের পাশে এসে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে এবং আদিল ড্যাশবোর্ডে রাখা ডেটোনেটরের বোতাম চেপে দেয়। এক মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
মাইলের পর মাইল জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। 5 নম্বর বাস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তার আশেপাশের বাসগুলিও ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। রাস্তার উপর গভীর গর্ত তৈরি হয়। আশেপাশের বাড়ির কাঁচ ভেঙে পড়ে। এই বিস্ফোরণে সিআরপিএফের 40 জন জওয়ান শহীদ হন এবং প্রায় 70 জন গুরুতর আহত হন। এই ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে জয়শ ই মোহাম্মদ একটি ভিডিও প্রকাশ করে, যেখানে আদিল আহমেদ দার বলেছিল যে 2018 সালে সে এই জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল এবং এই আত্মঘাতী হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল। এই হামলার পর গোটা ভারত ক্ষোভে ফেটে পড়ে। দেশের মানুষ শহীদদের জন্য শোক প্রকাশ করে এবং সন্ত্রাসের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার দাবি জানায়। এবার বিশ্লেষণ করব পুলওয়ামা হামলায় সরকারি দায়িত্ব নিয়ে। সেই বছর লোকসভা নির্বাচন থাকায় 9 এপ্রিল 2019-এ মহারাষ্ট্রের লাতুর জেলায় একটি বিশাল জনসভা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উপস্থিত ছিলেন। এই সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন যে আমাদের দেশে একটি ঐতিহ্য রয়েছে যেখানে প্রথম আয় বা প্রথম বেতন মায়ের হাতে তুলে দেওয়া হয়। আমি প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার প্রথম ভোট কি পুলওয়ামার শহীদদের প্রতি উৎসর্গ করা যায় না? आपने देखा होगा कि हमारे यहां कई परिवारों में देखने को मिलता है कि किसी भी बेटे या बेटी को कहीं काम मिल जाता है, नौकरी मिल जाती है, कमाई हो जाती है और फर्स्ट टाइम जब उसको सैलरी मिलती है, अगर दुकान करता है तो पहली बार जो कमाई होती है, छोटा मोटा कोई भी कारोबार होता है, पहली जब कमाई होती है, हमारे देश में ज्यादातर बेटे बेटी क्या करते हैं, पहली कमाई खुद के लिए नहीं रखते हैं, मन में सोचते हैं कि जाकर के मां के चरणों में रखूंगा। मैं मेरे फर्स्ट टाइम वोटर से कहना चाहता हूं कि आपका पहला वोट पुलवामा में जो वीर शहीद हुए, उन वीर शहीदों के नाम आपका वोट समर्पित हो सकता है क्या? প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে বিতর্ক। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে অনেকেই ক্ষুব্ধ হন এবং বলেন যে দেশের প্রধানমন্ত্রীর উচিত হয়নি শহীদদের নামে ভোট চাওয়া। লাতুর জেলার নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা জেলা নির্বাচনী কর্মকর্তা মোদির এই মন্তব্যকে প্রাথমিকভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে মনে করেন, কারণ প্রধানমন্ত্রী পুলওয়ামা শহীদদের নাম করে ভোট চেয়েছিলেন। Well, the breaking news is about the Congress that has complained before the Election Commission against the Prime Minister. The Congress, in fact, has accused the Prime Minister of violating the Model Code of Conduct for asking voters to dedicate their votes to the martyrs of Pulwama. Congress, therefore, has complained that Prime Minister's speech in Maharashtra's Latur is a clear violation of the poll code guideline, asking political parties not to use the armed forces for the campaign. এই কারণেই যে 3টি প্রশ্ন উঠেছিল সেগুলি হলো: 1. পুলওয়ামা হামলা কি সরকারের ব্যর্থতার ফল? 2. পুলওয়ামা হামলার আগে গোয়েন্দা সতর্কতাগুলি কি উপেক্ষা করা হয়েছিল? 3. পুলওয়ামা হামলার সময় প্রধানমন্ত্রী কোথায় ছিলেন এবং হামলার পর তিনি কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই পর্বে। 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সময় জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। পরে এক সাক্ষাৎকারে তিনি সরকারের গাফিলতির কথা স্বীকার করেন। সত্যপাল মালিকের বিস্ফোরক দাবি। তিনি জানান যে সিআরপিএফের কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রকে অনুরোধ করেছিলেন যাতে তারা সেনাদের পরিবহনের জন্য 5টি বিমান সরবরাহ করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক এই অনুরোধ প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন যে হামলার সময় প্রধানমন্ত্রী মোদী জিম করবেট পার্কে একটি টিভি শোয়ের শুটিং করছিলেন, যেখানে নেটওয়ার্ক ছিল না। হামলার খবর পাওয়ার পর মোদী একটি ধাবার ফোন থেকে সত্যপাল মালিককে ফোন করেন। हमने जो इंतजाम होने चाहिए थे वो सब नहीं किए थे। उन्होंने एयरक्राफ्ट मांगे थे जो आसान मेरे से मांग लेते तो मैं दे देता। उन्होंने होम मिनिस्ट्री से मांगे 4 महीने तक, अकॉर्डिंग टू भास्कर में न्यूज है वो, 4 महीने तक वो चिट्ठी पड़ी रही, कोई जवाब नहीं दिया, उनको जहाज नहीं दिए, फिर वो सड़क से आए। मैंने प्रधानमंत्री जी ने जब मेरे से पूछा वहां कॉर्बेट पार्क में वो शूटिंग करा रहे थे निकल के कि सतपाल क्या हुआ, সত্যপাল মালিক মোদীকে বলেন এই হামলা আমাদেরই দোষে ঘটেছে, যদি 5টি বিমান দেওয়া হতো তাহলে এটি এড়ানো যেত। এর উত্তরে মোদী বলেন
তুমি এখন চুপ থাকো, এসব কথা বলো না। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সত্যপাল মালিককে ফোন করে একই কথা বলেন যে ভাই চুপ থাকো। সত্যপাল মালিক তখনই বুঝে যান সরকার পাকিস্তানের উপর দোষ চাপিয়ে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। आई टोल्ड इट टू द प्राइम मिनिस्टर सेम इवनिंग कि ये हमारी गलती से हुआ है, अगर हम एयरक्राफ्ट दे देते तो ये नहीं होता। तो उन्होंने मुझे कहा कि तुम अभी चुप रहो। मतलब प्राइम मिनिस्टर ने कहा कि हमारी गलती के बारे में मैंने उनको कहा कि ये हमारी गलती है, और उन्होंने कहा और इसके बारे में चुप रहो। मैं ये बोल भी चुका था एक दो चैनल को या इसको, तो उन्होंने कहा ये सब मत बोलो, ये कोई और चीज़ है, वो हमें बोलने दो। मैं कहा ठीक है। दिस इज अगेन वेरी इंपॉर्टेंट। जब आपने प्रधानमंत्री साहब को उसी रात कहा था कि हमारी गलती के कारण हुआ है कि इन्होंने एयरक्राफ्ट मांगे थे, आपकी होम मिनिस्ट्री ने इजाजत नहीं दी, और प्राइम मिनिस्टर कहा इसके बारे चुप रहो। इन अदर वर्ड्स, डोंट लेट पीपल नो वी मेड अ मिस्टेक। डोभाल ने भी मुझे कहा कि ये मत बोलिए, आप चुप रहिए। किसने कहा आपको? डोभाल ने, अजीत डोभाल। उन्होंने भी कहा? वो मेरे क्लास फेलो रहे हैं, तो मेरे से कुछ भी बात कर सकते थे। और उनका सतपाल भाई ये मत कहो। So what you are saying, मुझे लग गया था, मैं आपसे शेयर कर सकता हूँ, मुझे लग गया था कि अब ये सारा ओनस पाकिस्तान की तरफ जाना है, तो चुप रहिए। এখন প্রশ্ন হলো সরকার কি সতর্কবার্তা উপেক্ষা করেছিল? 2019 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে 11 বার গোয়েন্দা সংস্থা সতর্কবার্তা দিয়েছিল যে জয়শ-ই মোহাম্মদ একটি বড় হামলার পরিকল্পনা করছে। 13 ফেব্রুয়ারি 2019 অর্থাৎ হামলার আগের দিনও গোয়েন্দা বিভাগ একটি সতর্কবার্তা পাঠায় যে সিআরপিএফ এর কনভয়ের উপর আইইডি দিয়ে হামলা হতে পারে। Intelligence agencies have warned of another sinister plot of the Jaish-e-Mohammed in Kashmir, with sources telling India Today that the Jaish commanders from Pakistan are presently training 5 to 6 terrorists to make explosives. Pakistan's Jaish commander Ali Mir, who is an expert in making IED, with sources informing India Today that Ali Mir was trained at Balakot's Jaish camp, which has been decimated in the Indian Air Force airstrikes, around which now one is hearing various questions, with the opposition seeking evidence of those airstrikes as well. ফ্রন্টলাইন ম্যাগাজিন জানায় সরকার ও গোয়েন্দা সংস্থাগুলি জানতো যে কনভয়ের উপর হামলা হতে পারে, কিন্তু তারপরও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। এমনকি সেনা কনভয় অবন্তিপুরাতে প্রবেশের সময় প্রধান সড়কের সাথে সংযোগকারী যতগুলি রাস্তা ছিল সেগুলির সবকটিতে পর্যাপ্ত রক্ষী ছিল না। তাছাড়া সেনা কনভয়ের যাবার সময় তাদের নিরাপত্তার খাতিরে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করা হয়, কিন্তু সেদিন তাও করা হয়েছিল না। फिर वो सैनिटाइज नहीं हुआ था रूट। जहां वो हुआ है, घटना हुई है, वहां 10 किलोमीटर में 10 जगह लिंक रोड आके जुड़ती है। कोई भी मैन नहीं थी। मैं गया था अगले दिन, कहीं भी कोई जिप्सी नहीं खड़ी थी रोकने के लिए कि वे अंदर मत आओ। नियम यह है कि जब ये चला जाता है कारवां, तब लोग सड़क में घुसते हैं। वहां सब फ्रीली घुस रहे थे, फ्रीली वो घुस गया जिसने मारी गाड़ी। এবার প্রশ্ন ওঠে সরকার কেন 5টি বিমান দিল না? যখন এত বড় হামলার আশঙ্কা ছিল তখন কেন মাত্র 5টি বিমান সরবরাহ করা হলো না? যখন গোয়েন্দা সংস্থাগুলি বারবার সতর্ক করেছিল তখন কেন এত বিশাল বড় কনভয় সড়কপথে পাঠানো হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্য। পুলওয়ামা হামলার দায় স্বীকার করা দূরে থাক, বরং সত্যপাল মালিককে চুপ করতে বলেন। নির্বাচনী সভায় শহীদদের নাম নিয়ে ভোট চান। পুলওয়ামা হামলার তথ্য ও উপেক্ষিত সতর্কতা। ফ্রন্টলাইন ম্যাগাজিন জানিয়েছে যে 24 ও 25 জানুয়ারিতে পুলওয়ামা হামলা সম্পর্কে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এই সতর্কবার্তায় বলা হয়েছিল জয়শ-ই মোহাম্মদের প্রধান সন্ত্রাসী মুদাসসির খান অবন্তিপুরা এলাকায় সক্রিয় রয়েছে এবং একটি বড় হামলার পরিকল্পনা করছে। এই তথ্য সত্যি বলে প্রমাণিত হয় কারণ হামলার পরে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ নিশ্চিত করে যে মুদাসসির খানই ছিল মূল ষড়যন্ত্রী। এখন শেষ প্রশ্ন, এই হামলার দায় কে নেবে? কেন সরকার হামলা ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি? কেন প্রধানমন্ত্রী মোদী শহীদদের নাম নিয়ে ভোট চাইলেন? কেন 5টি বিমান দেওয়া হলো না? কেন কোনো মন্ত্রী বা কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? ফ্রন্টলাইন ম্যাগাজিনের তদন্ত ও সত্যপাল মালিকের বক্তব্যে এটা স্পষ্ট যে সরকার সতর্কবার্তা উপেক্ষা করেছিল, যা পুলওয়ামা হামলার একটি বড় কারণ। তাহলে প্রশ্ন রয়ে যায়,
পুলওয়ামা হামলার জন্য আসল দায় কার? এ ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার অন্য নতুন কোনো বিষয় নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।